আজকে কিছু কথা বলবো। প্লিজ আপনারা সমালোচনা করবার আগে বা গালিও দেওয়ার আগে একটু আমার কথাগুলো শুনুন। কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো আমার স্বার্থ নেই। আমার দেশটাকেই নিয়ে সবসময় চিন্তা করেছি, এখনো করছি। এখন হঠাৎ করে আবারও করতে হবে বলে মনে হচ্ছে আমার কাছে। কোনো সমাধান পাচ্ছি না, কোনো ধরনের কুলকিনারা নাই। অনেকেই হতাশ আমার মতো। এখন আবার অন্য দিকে আমরা শেখ হাসিনা পরবর্তীতে আমরা এক নতুন সরকার পেয়েছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে এটির সম্ভাবনা আমরা কেমন দেখছি সে নিয়েও সংশয় আছে, সম্ভাবনা আর স্বপ্নও দেখছি। সবকিছু মিলিয়ে আমার কথাগুলি আজকে কেন বলতে চাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আ যে দেখুন আজকে আমাদের প্রায় ৫৩-৫৪ বছর পর বাংলাদেশে একটি রক্তক্ষয়ী সাংঘর্ষিক অধ্যায় গেছে। যেটি সারা পৃথিবীতে একটা উদাহরণ তৈরি করেছে যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পুনরুদ্ধারে কিভাবে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে, যেমনটি আমরা ১৯৭১ সালে এনেছিলাম, এই ২৪-এও খুব ৩৬ দিনে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন গণতন্ত্র কী রূপে সামনের দিকে দেখতে পাবো, কতটা আমরা মঙ্গলজনক ভবিষ্যৎ দেখতে পাবো, সেই প্রশ্ন তো রয়েই যায়। সবসময় গণতন্ত্রের মধ্যে সবসময় এ ধরনের চ্যালেঞ্জ থাকবেই। আমরা ঐক্যবদ্ধ জাতি যদি থেকে থাকি তাহলে গণতন্ত্রকে আমরা সমুন্নত রাখতে পারবো, সেটি একটি ভিন্ন বিষয়। আমি কথাগুলি এ কারণে তুলছি যে আজকে কেন জুলাইকে নিয়ে প্রশ্ন উঠছে। জুলাইয়ের প্রশ্নে কেন একতাবদ্ধ সবাই নয়? বিভিন্ন পক্ষ হয়ে গেছে। কতটা মর্মান্তিক, কতটা দুঃখজনক হলে পরে এরকম একটা সময়ের মুখোমুখি আমরা হতে পারছি বা হতে হচ্ছে, এটি আপনারা একটাবার চিন্তা করুন। কারা এর জন্য দায়ী? স্পষ্টত আমি বলব, ইন্টারিম সরকার এর জন্য একমাত্র দায়ী। নজরুল ইসলাম কাজী কি নাম? আসিফ নজরুল গংরা এটার জন্য দায়ী। আর এর চেয়ে বড় দায়ী হলো আমাদের এই জুলাইয়ের, অগাস্টের ৩৬ দিনে যাদেরকে আমরা আমাদের আ এই যুদ্ধের আন্দোলনের প্রধান সারিতে রেখেছিলাম, এই ছেলেগুলি যারা আসিফ, নাহিদ, হাসনাত, এরা, আমি বিশেষ করে আসিফ, নাহিদ আর কি ওই যে মাস্টার মাইন্ড নামক যে ছেলেটা মাহফুজ, এদেরকে তো ইন্টারিম সরকারে রাখা হয়েছিল কী জন্য? এদেরকে রাখা হয়েছিল শুধুমাত্র জুলাই অগাস্টের এই স্পিরিটকে যেন প্রতিষ্ঠিত করতে পারে। কেন এদেরকে রাখা হয়েছিল? আর কোনো কারণ আছে বলুন আপনারা? একদম যৌক্তিক প্রশ্নটা করি। আর কোনো কারণ ছিল? যুদ্ধ তো কয়েক লক্ষ মানুষ রাস্তায় নেমে এসছিল। আ নাহিদ, আসিফ এরা তো একা যুদ্ধ করে নাই। প্রায় ১৭ বছর ধরে জামায়াতে ইসলামের শিবিরের, ছাত্রদলের, বিএনপির সবাই তো বহুভাবে এই রাজপথে প্রাণ দিয়েছে, যুদ্ধ করেছে। কিন্তু এই ছেলেরা যখন কোটা আন্দোলনে নিয়ে নেমেছে, এর আগেও নুরুল ইসলাম নূর যখন কোটা আন্দোলনে ১৮ সালে আন্দোলন করেছিল, তখনও কিন্তু বিএনপি চেষ্টা করেছিল যে ওই আন্দোলনে মিশে গিয়ে সরকার পতনের একটা চেষ্টা করেছিল। তখন দেখা যাচ্ছে যে নুরুল ইসলাম নূর শেখ হাসিনাকে গিয়ে মা ডেকে তার সাথে মিশে গেল। কোনোভাবেই আর অন্য পক্ষকে তাদের সাথে ঘেঁষতে দিল না। এগুলো স্পষ্ট কথা, আপনাদের অনেকের খারাপ লাগতে পারে। ভাই আমি সত্য কথা বলি, কারণ আমি এদের কারো কাছে ঠেকা না। আমি এদের কারো কাছেই যাই না। এ পর্যন্ত কেউ বলতেও পারবে না আমি সাইফুল ঠাকুর কারো কাছে গেছি কোনো কারণে। যাওয়ার প্রশ্নও ওঠে না, যাবও না ইনশাল্লাহ। আমি জনগণের পাশে আছি, থাকবো, এভাবেই থাকতে চাই। কিন্তু এটা তো সত্য কথা। নুরুল হক নূর এরপর দেখা যাচ্ছে যে তার ওই আন্দোলন সে শেষ করে দিয়ে শেখ হাসিনাকে মা ডেকে আবার তার জায়গায় সে নতুন দল করে খুব সহি সালামতে একদিনের জন্য সে তার জেলে যেতে হয়নি। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু সে যথেষ্ট স্পষ্টভাষী ছিল। শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট ইয়ে করে এবং মার খেয়েছে, অনেক আন্দোলন করেছে, নিঃসন্দেহে তার অনেক ত্যাগ আছে ব্যক্তিগতভাবে, কিন্তু এর পাশাপাশি সমালোচনাও আছে। এরপর আসলো সরাসরি বিএনপি। সেখানে আপনার মনে থাকবার কথা, বিএনপি কিন্তু ওই আন্দোলনে ঢুকবার জন্য অনেক চেষ্টা করেছিল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু একবার এক টেলিফোন কনভারসেশনও কিন্তু ফাঁস হয়েছিল যে ছেলেদেরকে বলেছিল তোমরা যাও নামো। এ নিয়েও কিন্তু তাকেও জেল খাটতে হয়েছে। তাকে কিন্তু অনেক নির্যাতন সইতে হয়েছে চট্টগ্রামের আমির খসরু মাহমুদ চৌধুরীকে। তার মানে স্পষ্টত যে বিএনপি চেষ্টা করেছে সে আন্দোলনে ঢুকবার, কিন্তু পারেনি। কারণ হলো গোয়েন্দারা এর আগেই নুরুল হক নূরকে সিস্টেম করে ফেলেছিল। এরপরে আসুন ২০২৪-এর জুলাই আগস্ট। যে কোনোভাবেই হোক আমরা তাদেরকে দেখতে পেলাম কোটা আন্দোলন নিয়ে তারা শুরু করেছে। তারা কিন্তু এখানেই থাকতে চেয়েছে এবং তারা এক পর্যায়ে আন্দোলনকে বন্ধ করে দিয়েছিল যখন দেখছে এবং সরকারের পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে তাদের উপর যখন চাপ আসতে শুরু করলো, তাদেরকে যখন গ্রেপ্তার করলো ইত্যাদি বহু কাহিনীর পর তারা কিন্তু এক পর্যায়ে আন্দোলনকে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিল। কিন্তু মনে রাখতে হবে, যারা বাইরে ছিল, বিএনপি, জামাত ইসলাম, শিবির, ছাত্রদল, এরাই কিন্তু আন্দোলনকে অটোমেটিক্যালি আল্লাহর রহমতে অন্যদিকে ফিরিয়ে দিয়েছে।
ফিরিয়ে নিয়ে এই আন্দোলনকে সরকার পতন পর্যন্ত পৌঁছে। এটা হলো বাস্তবতা। এখন এই ছেলেরা সামনে ছিল, তাদেরকে সামনে রাখা হয়েছে। এখন এই ছেলেরা এরপর কি হলো, তাদেরকে আমরা বলেছিলাম যে, বা তাদেরকে আন্দোলনের পক্ষ থেকে ইন্টারিম সরকার তাদেরকে নিয়ে নিল। তাদের ৩ জনকে নেওয়া মানে হলো, ইন্টারিম সরকার বুঝিয়ে দিয়েছে আন্দোলনের পক্ষ থেকে নেওয়া মানেই হলো আন্দোলনের যারা স্টেক হোল্ডার তারা চুপচাপ থাকবে, এই ৩ জন আসলেই ব্যাস। এই একটা মেটিকুলাস ডিজাইন এর মাধ্যমে, ষড়যন্ত্রের ডিজাইন, এটা মেটিকুলাস ডিজাইন তো সব কিছুর মধ্যে হয়, কিন্তু এটা ষড়যন্ত্রমূলক একটা ডিজাইন ছিল এই আসিফ নজরুলদের। রাতের আধারে নিজেদের মতো করে তারা এই উপদেষ্টা ক্যাবিনেট গঠন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ১.৫ বছর আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কি অর্জন করতে পারলো আমাকে বলুন। এই মানে এই ২৪-এর আন্দোলনটা তো একটা চূড়ান্ত আন্দোলন ছিল আমাদের দেশকে জাপান, আমেরিকা বা আমাদের দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করবার জন্য, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য। দেখা যাচ্ছে যে আমাদের দল মত নির্বিশেষে আওয়ামী লীগের, ছাত্রলীগের অনেক মানুষ যারা শুধুমাত্র দেশকে ভালোবাসে তারা রাস্তায় নেমে এসেছিল। তারা সবাই সন্তানদেরকে, ছোট ছোট সন্তানদেরকে নিয়ে যে যার মতো করে কোনো ধরনের ডাক দিতে হয়নি। শুধুমাত্র যখন সবাই অনুভব করলেন যে আমাদের দেশে পরিবর্তন দরকার, সবাই রাস্তায় নেমে এসেছে। এই রাস্তায় নামার ফলে একটা পরিবর্তন এসছে বা একটা নতুন অধ্যায় সূচনা করবার সুযোগ এসছে। ইন্টারিম সরকার, আমরা সবাই ভেবেছিলাম যে একটা জাতীয় সরকার হবে, সব দল এর পক্ষ থেকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, সেটিও কথা রাখলো না তারা। তারা নিজেদের মতো করে এই বিদেশি থেকে লোক এনে আমাদের সামনে একটা মূলা ঝুলিয়ে যে আমরা পরিবর্তন আনবো, এরপর আমরা কি কি করব, আমরা নতুন গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, নতুন সরকার করব, এবং অবশ্যই যাতে আর কখনো ফ্যাসিস্টের আগমন না হয় সে ধরনের একটা ব্যবস্থা করে এরপর আমরা ক্ষমতা ছাড়ব। কি করলেন, পুরোটা 2টা বছর ধরে সবগুলি বাটপারে, আসিফ নজরুলের মতো একটা বাটপার লোক, এই বাটপারি করে 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 আমাদের এই জুলাইকে ধ্বংস করে দিয়েছে, তার বাচ্চারা ধ্বংস করে দিয়েছে। এদের বিচার হতে হবে। এদের বিচার যদি না হয় তাহলে জুলাইয়ের ১,৫০০ মানুষের সাথে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। আপনারা প্লিজ, দল আপনাদের পক্ষে এই ছেলেগুলি গেছে, এই ছেলেগুলি জিজ্ঞাসা করেন তোমরা কি করছো, তোমরা যে 1.5 বছর 2টা বছর এখানে উপদেষ্টা ছিলা, তোমরা কি দায়িত্ব পালন করেছ। আপনার এনসিপিতে সবাই টাকার ধান্দা নেমে গেছে, সবাই, প্রত্যেকটা ছেলে আপনার কয়েকশো কোটি টাকা করে হয়েছে, এরকম অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো প্রমাণ করতে বলুন। অবশ্যই এদের ব্যাপারে করা উচিত। এই মাহফুজ ছেলেটা দেখা যাচ্ছে যে সে তথ্যমন্ত্রী হয়ে সে, আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারো কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার করতে হবে। আমি বুঝি আমার তো 200 কোটি টাকা নাই রে ভাই, আমি তো সারা জীবন এই দেশের জন্য ফাইট করেছি, আমার তো এখনও পর্যন্ত ফাইট করে যাচ্ছে, আমার 2 কোটি টাকাও নাই, 200 কোটি টাকার দূরের কথা। তাহলে আপনি চ্যানেল পাবেন না। অথচ এই ছেলেটাই অন্যদেরকে চ্যানেল দিয়েছে, অন্যদেরকে চ্যানেল দিয়ে আজকে সেই চ্যানেলগুলি আবারও এই জুলাইয়ের বিপক্ষে দাঁড়িয়েছে। কাদেরকে সে চ্যানেল দিয়েছে, কিসের মাধ্যমে চ্যানেল দিয়েছে, এই ধরনের ঘটনাগুলি, এটা আমি নিজে যেহেতু সম্পৃক্ত ছিলাম আমি সাক্ষী দিতে পারবো। এবং আমার সাথে এই যে টাকার কথা বলেছে আমাকে, আমার সাথে সার্জিস আলম ছিল, সেদিন বসা ছিল, একসাথে সার্জিস আমাকে নিয়ে গেছে তার কাছে। আমি কখনোই আমি দেশে যাওয়ার পর থেকে কারো কাছে যাইনি। শুধুমাত্র যেহেতু আমি গণমাধ্যমে আছি, আমার চ্যানেলটা, মানুষ বলে যে একটা চ্যানেল দরকার, যে আমি গেছে, আমার চ্যানেলের দরকারও নেই, কারণ আমি সাইফুল সাগর এভাবে কথা বললেও মিলিয়ন মানুষ দেখে, এটাই আমার বড়। কোনো চ্যানেলে মিলিয়ন মানুষ দেখে না। ফেস দ্য পিপল এই দেশের ইতিহাসের একটা অংশ, মানুষ বলে, আমি বলি না, আমি বড়াই করতে চাই না। এই দেশের এখনও ফেস দ্য পিপল এখনও আগেও ছিল, এখনও আছে, সামনেও থাকবে ইনশাল্লাহ, কারো দরকার নেই। কিন্তু এই ছেলেগুলি যখন চেয়ারে বসছে, এদের পূর্ণাঙ্গ চেহারা পরিবর্তন হয়ে গেছিল। এদেরকে বসানো হয়েছিল কি জন্য? আমাদের দেশের মুক্তির জন্য, আমাদের এই জুলাইয়ের চেতনাকে ধারণ করে সামনের সময় যাতে যে কেউ সরকারই আসুক, যাতে অবশ্যই জুলাইয়ের দৃষ্টির আলোকে, জুলাইয়ের যাতে স্পিরিটকে ধারণ করতে পারে, সেটিকে নিশ্চিত করবার ছেলেগুলিকে বসানো হয়েছিল। তাহলে আপনি কাকে দায় দেবেন? বিএনপি কি দায়িত্ব পেয়েছিল? বিএনপি সবচেয়ে বড় নির্যাতিত দল, জামাত ইসলাম সবচেয়ে বেশি নির্যাতিত দল, এতে কোনো সন্দেহ নেই। গত 17 বছর তারা শেখ হাসিনার সরাসরি বন্দুকের নলের সামনে তারা রাজনীতি করেছে। তাদের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বড় বড় নেতাদেরকে জেল জুলুম কি না সহ্য করেছে। এগুলিকে এই 4-5 জন পোলাপানের কোটা আন্দোলনের ফসল। এটাকে আমরা বোকা? তবুও এই ছেলেদেরকে আমরা মেনেছিলাম, এই ছেলেদেরকে পাঠিয়েছিলাম। কিন্তু এই ছেলেরা কী করেছে বলেন? এরা কিছু করেছে? যাক, কিছু করেনি।
এখন বাস্তবতা হলো বিএনপি কেন এই ছেলেদের বানানো না জানিয়ে, না বুঝিয়ে হুট করে একটা দিয়ে দিল আর সেখানে স্বাক্ষর করে শপথ গ্রহণ নিল এই নিয়ে আমরা সমালোচনা করছি। হ্যাঁ, যেকোনো প্রশ্নেই বিএনপির বড় ধরনের ত্যাগের প্রতিফলনই হলো ২৪, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি মনে করি যে বিএনপিকে এখানে আরও বেশি সম্পৃক্ত রাখা উচিত ছিল, যেটি করেনি। বিধায় বিএনপি এখন সময় নিচ্ছে, করছে। তবে বিএনপিকে মনে রাখতে হবে যদি কোনো কারণে জুলাইয়ের সাথে কোনো কারণে যদি বেইমানি করা হয়, তাহলে বিএনপির অস্তিত্ব নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। কারণ জুলাই আর বিএনপির এখন বর্তমান ক্ষমতা, বিএনপির মুক্তি সবকিছুই একাকার হয়ে মিশে আছে। একটার সাথে আরেকটাকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। কারণ হলো বিএনপির বর্তমান মানেই হলো জুলাই, জামাতে ইসলামের বর্তমান মানেই হলো জুলাই। তবে এটি নষ্ট করার পেছনে যাদের দায়ী, এই ইন্টারিম সরকারের যতগুলি উপদেষ্টা আছে, এদের সবাইকে যদি শিক্ষা না দেওয়া হয়, এদের সবার যদি বিচার না করা হয়, তাহলে আসলেই এই জুলাই শেষ হয়ে যাবে। এই জুলাইতে ৭০% মানুষ জুলাইয়ের পক্ষে ভোট দিয়েছে, মানে জেনে না জেনে সবাই জানে যে জুলাইয়ের পক্ষে। কিসের ভিতরে কি ছিল এটা জানার দরকার নেই, সবাই ভেবেছে যে জুলাইয়ের পক্ষে ভোট দিতে হবে আমাকে। দেখুন ৭০% মানুষ, টোটাল ভোটের ৭০% মানুষ ভোট দিয়েছে। সুতরাং মানুষ কিন্তু জুলাইকে ভুলেনি, মানুষ জুলাইকে লালন করেছে, সেই রাজপথও আছে, সেই রাজপথ কিন্তু পরিবর্তন হয়নি। সুতরাং মনে রাখতে হবে রাজপথ আর সেই মানুষ যদি থাকে জুলাইয়ের পক্ষে, জুলাইকে কেউ হারাতে পারবে না। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আমার কথাগুলো শুনে আপনার অবশ্যই ইন্টারিম সরকারে যারা ছিল ২ বছর আমাদেরকে শোষণ করেছে, তাদের কোনো ধরনের সফলতা আমরা দেখতে পাচ্ছি না। কোনো ধরনের সফলতা যদি দেখতে পান আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই এদের বিচার আগে নিশ্চিত করতে হবে, এটি আমার দাবি এই ভিডিওটির মাধ্যমে। ধন্যবাদ। সালাম।